কিছু করার নেই ড্যাড, আমার কাছে আর কোনো বেটার অপশন নেই। ক্যামিলিয়ার সাথে ডিলটা খুব জলদি শেষ হবে, তারপরই ওর ট্রুথ রিভিল হবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর। প্রকৃতিতে শরতের ছোঁয়া বহাল থাকলেও শীতের পরশও বেশ জোরে সোরেই আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটির ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালে মিসেস আর্লিন ও মিস্টার জুনায়েদ টরেন্টো গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিরও আজ ক্লাস আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন অটোয়াতে আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জুনায়েদই নিঝুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলফি অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটি গিয়েছে। সে এখন নিঝুমকে লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরিতে আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, Someone is waiting for you outside. I didn't ask his name, but he is so handsome and tall. বলেই মেয়েটি অন্য একটা টেবিলে গিয়ে বসলো। নিঝুম ভাবলো আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকের ক্রাশ আলফি, তাছাড়া আলফি ছাড়া এখনই কেউ ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। এখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টার মতো বাকি। প্রায়ই 20-30 মিনিট আগে আলফির ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিঝুম লাইব্রেরির বাইরে এসে কাউকে দেখল না, তাই সে ভবনের বাইরে গেল। বাইরে যদি অন্ধকার, আজকে এখানে লাইট নষ্ট হয়ে গেছে ভাবলো নিঝুম। তারপরে দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলফি মনে হলো না। আলফি তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরনে। ততক্ষণে আলফি কলও রিসিভ করেছে। নিঝুম ফোনে আলফির কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতেই ঘোরে। তৎক্ষণাৎ পেছন থেকে দুজন তার মুখ চেপে ধরে। অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের ওপর পড়ে। ছাড়া পেতে গোঙাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলফি হঠাৎ নিঝুমের গোঙানির আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাকাল্টিকে কিছু না বলে ক্লাসের বাইরে ছুট লাগায় সে। হাতে ফোন তার, কানে ইয়ারপড। ক্লাসে উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবলদেহী মানুষের সাথে কি পারে? ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। বলছে, Oh, Nijum babe, why are you scared? It's me, Alex. Relax, babe. নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটফট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতেই ওরা নিঝুমকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স ওকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবার ওর নাম্বারে কল করে। ফোনের রিংটং বেজে ওঠে কাছে কোথাও। অতঃপর ঘাসের ওপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতায় দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, শাহরিয়ার, এখনই অ্যালেক্সের লোকেশন ট্র্যাক করো। ওর ফোন বা গাড়ি দুটোর লোকেশনই ট্র্যাক করে আমাকে জানাও। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সে সেদিকে গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেও পারেনি। অ্যালেক্স সবসময় ফ্ল্যাট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপিং? রাগে মাথার রগগুলো দপদপ করে যেন ছিঁড়ে যাচ্ছে। স্টিয়ারিংয়ে বার কয়েক ঘুষে দিয়েও রাগ কমছে না তার। ইতিমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলোকে স্পিডে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাইরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেদিকেই যাচ্ছে। আলফিকে দেখলে যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়ারের ধারণা তার বস এখন যতটা রেগে আছে তার যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলফির দ্বারা কোনো খুন খারাপি হয়ে যায় তবে
আলফির ডাক সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশে কনফার্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্সের লোকেশন স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যে স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুমকে তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনো সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুয়ে দিয়ে বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মোটা পর্দা টেনে দেয় যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতে সে গাড়ির শব্দ পায়। ভ্রুকুটি করে অ্যালেক্স। পর্দা খানিক সরিয়ে বাইরের স্ট্রিট লাইটের আলোয় দেখতে পায় তার গাড়ির পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে, আর এটা কমার্শিয়াল এরিয়ার থেকে দূরে। এখানে বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনো আলো জ্বলছে, আবার কিছু বাড়ি ফাঁকাও। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে আলফি খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎই সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা, সেই বাড়ির পাশের বাড়িতে সবে পর্দা সরেছে। বাড়িটা পুরনো, দেখে মনে হচ্ছে অনেকদিন জঙ্গল পরিষ্কার হওয়া হয়নি। বাড়ির গা বেয়ে জঙ্গলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে, যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরেও যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টনে থাকে। আলফি দ্রুত বাড়িটির দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকের ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে, যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়ে অ্যালেক্সকে ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন? আলফির থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখেও মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতেই এখানে নিয়ে এসেছে। আবছা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর রেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের ওপরে আসা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর কাড়া সুন্দরী। কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এই জন্যই বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিক মোহময় হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে পড়ে, You will be mine, babe. তারপরে সে নিঝুমের জ্বর ছেড়ে গেছে। জ্বরের ঘরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সবসময় তো মিসেস আয়েশায় ওর পাশে থেকেছেন, মার্থি স্নেহে আগলেছেন, তাই অসুস্থতায়ও ওনাকেই মনে পড়ছে। জ্বর ছাড়ার পর এখন ঘুমাচ্ছে। মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিনও এসে পৌঁছেছেন। আলফি ওনাদেরকে পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছেন। একটু পর জ্ঞান ফেরে নিঝুমের। চোখ খুলে প্রথমে মিসেস আর্লিনকে দেখতে পায়। পরক্ষণে কাল রাতের স্মৃতি মনে পড়তেই চিৎকার করে লাফিয়ে উঠে বসে। মিসেস আর্লিন ওকে জাপটে বুকের মাঝে ধরলে বুঝতে পারেন কান্নার তালে কাঁপছে মেয়েটা। তিনি সান্ত্বনা দিচ্ছেন। চিৎকারের শব্দে আলফি ও মিস্টার জুনায়েদও ওই ঘরে আসে। রিল্যাক্স ঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টডিতে আছে। হি উইল বি পানিশড। নিঝুম এখনো ট্রমার মধ্যে আছে। মিসেস আর্লিন ওকে জাপটে আগলে আছেন। আলফি ওর হাত ধরতে গেলেই আটকে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলফি। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন। তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলফি। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি এখন অ্যালেক্সকে যেই হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানে ও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশনের সিরিজ। অ্যালেক্সের এখন স্যালাইন চলছে। ঘুমে সে। আলফি বাঁকা হেসে ইঞ্জেকশনটা স্যালাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালেক্সের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিস। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সেই হাতের শিরা উপশিরা দিয়ে তোর শরীরে
এই বিষ প্রবেশ করবে। যাকে আমি সামান্য ফুলের টোকাও দেইনি তাকে তুই বেস্ট অফ লাক। বলে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতেই অ্যালেক্সের শরীরে এর প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডাক্তারদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। কিন্তু রাত গভীর হতেই আজ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা মাইনাসের দিকে ধাবিত হয়। নভেম্বরের শেষ তুষারপাতের শুরু হয়। এখন নভেম্বরের শুরুর অর্ধ। চাঁদের শুক্লপক্ষ চললেও মেঘের আড়ালে লুকায়িত চন্দ্রমা। নিঝুমের ঘুম ছুটে যায়। অন্ধকারে দেওয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্ট্রিট লাইটের আবছা আলোয় ঘরের জিনিসপত্র আবছা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 3টের মতন বাজে। নিঝুম পাশ ঘুরে মিসেস আর্লিনকে দেখল। ঘুমাচ্ছেন তিনি। নিঝুমকে সারাদিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড় আম্মুর মতো। হালকা হাসলো নিঝুম। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দার থাই খুলে বাইরে এলো। বৃষ্টির ছাটে বারান্দার মেঝে ভিজে একাকার। ঠান্ডা বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীর যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে 2 হাত ছড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বরের দিকে মুখ করে আছে। অম্বর ফুঁড়ে মেঘেদের কান্না নিমেষেই ওকে ভিজিয়ে একাকার করে দিল। মেঘেদের কান্নার আড়াল হলো ওর নেত্রযুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎই আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। তারপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেল আবছা মানবপ্রীতে। রূঢ়তার স্বর তার কণ্ঠে। আর ইউ ক্রেজি? এই ঠান্ডার মধ্যে মাঝরাতে বৃষ্টিতে ভিজছো? সকালেই জ্বর থেকে উঠলে, এখন আবার বৃষ্টিতে ভেজো? কোন সাহসে? কিয়ৎক্ষণ চেয়ে থাকতেই রুদ্ররূপী মানবটির চেহারা স্ট্রিট লাইটের আলোয় দৃশ্যমান হয়। আলফিও ভিজে একাকার। নিঝুম ভাঙা স্বরে বলে, বৃষ্টিতে ভিজতে সাহস লাগে। হেয়ালি করছো ঝুম? যা মনে হয়। আমি তো সাহসী, না হলে কি পালিয়ে আসি? এভাবে একজন পুরুষের বাড়িতে থাকি, চোখের সামনে বাবা মাকে রক্তাক্ত দেখেও বেঁচে থাকি। আলফি হতবাক হয়ে চেয়ে আছে। মেয়েটা টলছে রীতিমতো, হাত ঠান্ডা বরফের মতো। কণ্ঠে নমনীয়তা নেমে এলো যেন। কি বলছো এসব? তুমি অসুস্থ। বৃষ্টিতে ভেজা একদমই উচিত হয়নি। আলফির হাত এক প্রকার ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে তপ্ত কণ্ঠে নিঝুম বলে, ইউ হ্যাভ নো রাইট টু টাচ মি। আলফি যেন অবাক হওয়ারই বাকি ছিল। সে সাথে সাথে প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। নিঝুম আবারও বলল, আই এম ম্যারিড আলফি। আমার এখানে আসাই উচিত হয়নি। সত্যি বলতে মোহে পড়ে গিয়েছিলাম আমি। নিজের মতো ভালো থাকার মোহ, স্বপ্ন ছোঁয়ার মোহ, ভালোবাসা পাওয়ার মোহ। কিন্তু ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সব থাকে না। বিয়ে হয়েছে, সেটা যার সাথেই হোক, মেনে নেওয়া উচিত ছিল। আমার কি মনে হয় জানো, অ্যালেক্স আমাকে প্রস্টিটিউট ভেবেছে। তুমি ওকে বলেছিলে আমি ম্যারিড, কিন্তু ও দেখেছে আমি তোমার সাথে যাওয়া আসা করি, তোমার বাড়িতে থাকি, তাই হয়তো আমাকে ওরকম মেয়ে ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি যদি জায়ানের সাথে থাকতাম তাহলে কেউ আমাকে এত হীন ভাবতো না। ওর ভয়েই মানুষ আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বড় আব্বু ঠিকই বলতো, আমি এতটাই অপয়া যে কোনোদিন নিজের জন্যই বিষ হয়ে দাঁড়াবো। কথাগুলো তীরের মতো ক্ষতবিক্ষত করলো আলফিকে। রাগে আলফির কপালের রগগুলো রাফাচ্ছে। নিঝুমকে কিছু বলার মতো কথা সে গোছাতে পারছে না। ফের নিঝুমের হাত ধরতে চাইলে নিঝুম 2 পা পিছিয়ে যায়। তৎক্ষণাৎ আলফির রাগের বহিঃপ্রকাশ ঘটল। হ্যাঁচকা টানে নিঝুমকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের আঙুলের স্পর্শ ওর কপাল থেকে গাল বেয়ে থুতনিতে এনে ঠেকালো। অতঃপর হিসিয়ে বলল, এতক্ষণ যা বললে তা যেন পরবর্তীতে আর না শুনি। এই কথাগুলো যদি আমি অন্য কারো মুখ থেকে শুনতাম তবে তাকে আর রইল অ্যালেক্স। ও ওর শাস্তি পেয়ে গেছে। আলফির চোখ মুখ দেখে নিঝুমের ভয় হতে শুরু করলো। এই শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে হাঁসফাঁস করতে লাগলো। আলফি তাতে বাঁকা হেসে বলে, আমি যদি তোমাকে না ছাড়ি তবে আমার থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তুমি আমার জীবনে আসক্তির মতো, প্রণয়াসক্তি, সেই তোমার দিকে নজর দেওয়া। আলফির অসমাপ্ত বাক্যটা নিঝুমকে আরো অস্থির করে তুলল। কাঁপা কাঁপা স্বরে শুধালো, অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইটহার্ট, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও, ভেজা ড্রেস বদলে মেডিসিন খেয়ে ঘুমাও। তুমি এখনো উইক।